আসসালামু আলাইকুম লিসেনার্স, ভৌতিকতা প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের ছোট্ট একটি গল্প বলার সেশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই ঘটনাটা আমি আগে একবার বলেছি আপনাদের সবার সামনে, তারপরও আবার নতুন করে আপলোড দেওয়া। তো যারা আমাদেরকে এখনও আপনাদের ঘটনা পাঠাতে চান এবং চান সেটা আমরা আপনাদের সামনে ভৌতিকতা প্রোগ্রামে তুলে ধরি, তারা ALIMALRAZW14@gmail.com alimalrazi14@gmail.com আপনাদের এক্সপিরিয়েন্স ঘটনা পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনাদের ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। অবশ্যই মেলের শেষে আপনারা মেনশন করবেন আপনারা কি নিজেরা এসে ঘটনা বলতে চান, নাকি আপনারা চান আমরা ঘটনাটা পড়ে শোনাই। তো আমি যে ঘটনাটা আগে বলেছি এটা সেটা রেল লাইনের ঘটনা, এবং অনেক আগে আমি এটা শেয়ার করেছি ভূত এফএমে। তো ঘটনায় চলে যাই। ঘটনা হচ্ছে যে ঘটনাটা আমি আজকে শেয়ার করব সেটা আপনারা আগে জেনে শুনেছেন। এটা রেল লাইন নিয়ে আব্দুল জলিল নামের একজন লোকের ঘটনা, এবং আসলে তিনি পেশায় একজন দোকানদার ছিলেন, ছোট্ট মুদির দোকান। তার বাসা ছিল মগবাজার রেল ক্রসিংয়ের সাথেই। তার বাসায় যেতে হলে রিক্সা দিয়ে একটু আগে নেমে রেল লাইনের উপর দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, না হলে অনেক ঘুরতে হয়। মানে সে যখন তার দোকান ক্লোজ করে আসে তখন ওই পথ ধরেই আসেন। বছরের মাঝামাঝি সময় জুলাই কিংবা অগাস্ট হবে, এবং এটা ঘটনা হচ্ছে 1994 সালে। তিনি দোকান বন্ধ করে বাসায় ফিরছেন। রাত তখন 12টার কাছাকাছি। বাসের জন্য দাঁড়িয়ে ওয়েট করছেন। একটা বাস আসলো এবং তিনি উঠে পড়লেন। রেল লাইনের আগে তাকে নামিয়ে দেওয়া হয়। তিনি তখন রেল লাইন ধরবেন। অন্ধকার হয়ে গেছে তখন। অ্যাকচুয়ালি সময়টাতে রাত 10টা বাজলেই ঢাকা শহর মোটামুটি অন্ধকার হয়ে যেত। তিনি রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। এমন সময় তিনি ট্রেনের শব্দ পান। তার সামনেই তিনি কিছু দেখলেন না। হঠাৎ একটা ট্রেন তার সামনে হাজির। আউট অফ নোওয়্যার এই ট্রেন কোথা থেকে আসলো, আর আসছে এত তাড়াতাড়ি তার চোখের পলকে, এবং তার সামনে এসে থামলো। তার বাসা রেল লাইনের সাথেই। ট্রেন তো তার কাছে মামুলি ব্যাপার। এখনো অনেক মানুষ আছে যারা উৎসুক ট্রেন দেখার জন্য। সিগন্যালে থামলেই দেখা যায় অন্য সব বাদ দিয়ে ট্রেনের যাওয়া দেখছে। এবং সেই লোকটি এই ট্রেনের সাইজ আসলে বর্ণনা করতে পারলেন না। তার ভাষ্যমতে এই সাইজের কি ট্রেন হয় কিনা তিনি জানেন না। তো তিনি বলেন, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এত বড় ট্রেন মানে, তিনি বললেন এই ট্রেন মাপা যাবে না, এবং তার আন্দাজ নাই এই ট্রেনটার সাইজটা সম্পর্কে। তো ঘটনাটা একটু আজীব লাগার পরে আমি আসলে আস্তে আস্তে তার সাথে কন্টিনিউ করি, এবং এই আজীব ঘটনা ঘটে যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই রেল লাইন দিয়ে ধরে আর বাড়ি যাবেন না, আর এগুবেন না। তিনি সিদ্ধান্ত নিলেন ঘুরে যাবেন, কষ্ট করে এই দিক দিয়ে যাবেন না। তো ফিরে যাই সেই সময়। সিদ্ধান্ত পরে এখন তিনি কি করবেন, তাকে তো বাসায় যেতে হবে, এবং তিনি অর্ধেক রাস্তা তো চলে আসছেন। তার মনে হচ্ছিল তিনি ঘরের মধ্যে আছেন। তিনি পাশ কাটিয়ে বস্তিগুলো ঘেঁষে বাড়ির দিকে এগোতেই তার ট্রেনের জানালাগুলোর দিকে চোখ পড়ে। ট্রেন তখন থেমে আছে। তিনি দেখেন জানালা দিয়ে যাদের দেখা যাচ্ছে একই স্ট্রাকচারের কিছু মানুষ, কিছু একটা, যাদের গলা দিয়ে অনবরত রক্ত ঝরছিল, কিন্তু কারোরই চেহারা অথবা কোনো ধরনের মাথা দেখা যাচ্ছে না। স্বাস্থ্যবান মানুষ দৌড়াবে কি করে? এই দৃশ্যটাকে ওই জায়গাতেই ফিক্স করে দেয়। নামাজ যে তিনি পড়তেন না তা ঠিক না, কিন্তু তিনি যখন আল্লাহকে ডাকা শুরু করে দিলেন, আর কেউ যে তাকে ক্ষতি করছে ওই মুহূর্তে এরকমও না, কিন্তু যা তিনি দেখছেন তা তিনি সহ্য করতে পারছেন না। তিনি দেখেন তিনি আর নড়তে পারেন না, ওই জায়গাতেই পড়ে আছেন। অনেক চেষ্টা করেও তার হাত পা তিনি নাড়াতে পারছেন না। তিনি কিছু কান্নার আওয়াজ পান। হঠাৎ করে হাউমাউ করে ট্রেনের ভেতর থেকে কে যেন কাঁদছে। তিনি আরো ভয় পেয়ে যান। যখনই কিছু অ্যাবনর্মাল ঘটতে থাকে তখনই তিনি ঘাবড়াতে থাকেন। প্রথমে চুপি ছিলেন, এখন তিনি কাঁদছেন, আশেপাশের মানুষের সাহায্যের জন্য চিৎকার করছেন। তার কাছে মনে হতে লাগলো এখন তো অনেক গভীর রাত। হঠাৎ তিনি লক্ষ্য করেন ট্রেনটা ছেড়ে দিচ্ছে, এবং ভেতর থেকে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল। অনেকের আহাজারি, কান্নাকাটি, ভেতর থেকে চিৎকার আসছে এমন যে আমরা যাব না। আর এত মায়াবী কান্না। ট্রেনটা যাওয়ার পরও তিনি সেখান থেকে নড়তে পারছেন না। ঠিক অসম্ভব ব্যথা তিনি হাঁটুতে অনুভব করতে লাগলেন। হাঁটতেই হয়তো পারবেন না। ওই ঘটনার ঘণ্টাখানেক পর তিনি দেখলেন একজন লোক হেঁটে যাচ্ছে। তার সাহায্যে তিনি বাড়ি ফেরেন। আশ্চর্য,
আশ্চর্যজনক কথা যে তিনি যখন রেল লাইন দিয়ে হাঁটা দেন তখন বাজছিল প্রায় 12:20 মতো। এখন বাসায় ফেরে তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন বাজে মাত্র 12:35। তার মানে তার সামনের এই ঘন্টার পর ঘন্টা বিবরণ কোথায় জানি হারিয়ে যাচ্ছে। তিনি ঘাবড়ে কাউকে কিছু বলতে পারছেন না। পায়ে তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন। ডক্টররা ধরলেন তার হার্টের ব্লক হয়েছে। সব মিলে সব যেন বিপদের উপর দিয়ে যাচ্ছে। বাড়িতে আনা হলো এবং কাহিনী তো সবে শুরু। বাড়িতে আনার পরের দিন তার মা মারা গেলেন। মা যে মারা গেছেন সেটির সাথে এই ঘটনার কোনো যোগসাজশ নাই। মায়ের বয়স ছিল 78, ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তিনি আগের থেকেই মৃত্যু পথযাত্রী। তিনি তখন বাড়িতে বিশ্রামে ছিলেন এবং দোকান তার ছেলে সামলাতো, কারণ দোকানে যাওয়ার মতো শক্তি ছিল না তার একদমই। যে ট্রেনের শব্দ তার একদিনের অভ্যাস ছিল, এখন প্রতিদিনই রাত হোক আর দিন হোক ট্রেনের শব্দ পেলে তিনি আটকে ওঠেন। কাউকে ঘটনাটা কিভাবে বলবেন তিনি? কাউকে ঘটনা তিনি বলতে পারেননি। তার মা মারা যাওয়ার 10 থেকে 12 দিন পর তার ঘুম ভাঙে হঠাৎ। তিনি ওয়াশরুম হতে বারান্দায় গামছা থাকবার কারণে মুখ পরিষ্কার করতে বারান্দায় যান। তার বাসা থেকে রেল লাইন দেখা যায়। তিনি হঠাৎ লক্ষ্য করলেন রেল লাইনটাতে কেউ নাই আর চারপাশে অন্ধকার। আগের মতো হঠাৎ করে আবারও সেই ট্রেনটা তার সামনে হাজির হয়। এমন না যে ট্রেনটা আগে ছিল। তিনি বারান্দায় যাওয়ার পরই ট্রেনটা রেল লাইন ধরে আচমকা তার সামনে হাজির হয়ে যায়। তিনি আর দেরি না করে তার ওয়াইফকে ডেকে তুলে বারান্দায় যেতে বললেন দেখো তো বারান্দায় যে একটা অনেক বড় ট্রেন দাঁড়িয়ে আছে না? তার ওয়াইফ প্রথমে গ্রাহ্য না করলেও পরে বারান্দায় ঠিকই যান। রুমে এসে তিনি বলেন কি জন্য বারান্দায় যেতে বললা? কিছুই তো নাই। তিনি যেয়ে দেখেন আর সেটি সেই জায়গায় নাই। প্রায় 2 উইক রেস্ট নেওয়ার পর তিনি দোকানে যাওয়া শুরু করলেন। যেদিন শুরু করলেন দোকানে যাওয়া সেদিন তিনি রাত 11টায় দোকান বন্ধ করেন এবং বন্ধ করে তিনি বাড়ির দিকে রওনা হন। সেদিন বাসে করে রওনা হলেন। বাস থেকে নেমে তিনি আবার রিক্সা নেন। রিক্সা করে তিনি বাড়ি আসতেই একটা গলি পড়ে। সেই গলি দিয়ে তিনি ঢুকতেই তিনি দেখেন প্রথমে 2জন সাদা কাপড় পরা দুজন লোক বের হচ্ছে। এরপর দলে দলে আরও সাদা কাপড় ধারী লোকজন বের হচ্ছে। বের হওয়ার সময় সবারই মাথা নিচু ছিল এবং গলি হতে একের পর এক লাশের কফিন বের হতে থাকে তাদের সাথে, যেন তারা লাশের মিছিলে নেমেছে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করছে না। তিনিও পাশের বাসার একটি গেটে ঢুকে গিয়ে নক করেন। তিনি দেখেন তাদের জানালা দিয়ে লাইট দেখা যাচ্ছে, তার মানে তারা সজাগ। তিনি ডাকলেন এবং বললেন তিনি কিছু আজীব জিনিস গলিতে দেখছেন। তো সেই ফ্ল্যাটের কর্তা তার সাথে বের হয়, কিন্তু দেখে কেউ নাই। তার অনুরোধে আবারও তাকে বাড়িতে দিয়ে আসা হয়। তারপরেও তিনি তার ফ্যামিলি মেম্বারদের বিষয়টি জানান নাই। তিনি জানেন ওইখানকার এক মসজিদের হুজুরকে। হুজুর তখন কিছু না বলে তাকে কিছু আমল দেন এবং নামাজ পড়ার তাগাদা দেন। তাকে আশ্বস্ত করেন যে সে ভালো থাকবে এবং এইসব সব মনের ভুল, সময়ের ভুল। কিন্তু জীবন্ত জিনিস যা চোখের সামনেই হয় তা মানুষ কিভাবে ভুলতে পারে। ওই দিনের পরের দিন তিনি দোকানে যান নাই। দুপুরের খাওয়া খাচ্ছিলেন, তখনই সেই হুজুর আসলো এবং তাকে বলল তিনিও গতকাল ঈশার নামাজ পড়ে বাসায় ব্যাক করার সময় তার সামনে একদল লোক আর অনেকগুলো লাশ নিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সবাই মাথা নিচু করেছিল। তিনিও তার ঘটনার সাথে মিল পাওয়ার পর এখানে এসেছেন। এরপরে এই হুজুরকে এক পরিচিত জায়গা আছে, সেইখানে একজন অনেক বয়স্ক এক আলেম ছিল, তার কাছে যে সব বলা হয়। তিনিও সেদিন কিছু বললেন না। পরের দিন আবার যাওয়াতে তিনি বললেন, জলিল মিয়া, আপনি ওই এলাকা ছেড়ে অ্যাটলিস্ট 10 মাইল দূরে চলে যাবেন। আপনি সব সময় নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। যেহেতু আপনার কোনো ক্ষতি হয় নাই, আপনি দূরে থাকেন, আল্লাহকে ডাকেন, ভালো থাকবেন। এবং তাকে পানি খাওয়ানো হয়, পানি পড়া আর কি। যেই হুজুরটা তার সাথে এসেছিল তারও কোনো খবর নেই এবং তার ঘুম ভাঙে ঘোরের মধ্যে। এতক্ষণ তো সে ঘুমেছিল, তার ঘুম ভাঙে বাসার খাটে। তিনি ওই দিনের রাতের মতো ঘুমিয়ে পড়েন। পরের দিন বাসার খোঁজ করতে বেরিয়ে পড়েন। উত্তর যাত্রাবাড়ির একটি বাসায় ভাড়া নেন। অনেক দিন পর্যবেক্ষণ করার পরও তিনি অ্যাবনর্মাল আর কিছু দেখতে পান না। কিন্তু ওই হুজুরকে আর খুঁজে পাওয়া যায় নাই এবং ওই হুজুরের কাছে তাকে যে নিয়ে গেছিল তাকেও আর খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু তার ওই পানি খাওয়ার আগ মুহূর্তের সব কিছুই মনে আছে এবং তিনি জাস্ট
একটি জিনিসে খেয়াল করেন, তারা দুইজনের কেউই তো মাটিতে বসেছিল না, দুইজনে ছিল ভেসে। তো এইটা ছিল একটা ঘটনা, আমি ওটা অনেক আগে শেয়ার করেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে হিট করতে ভুলবেন না। আপনাদের আশেপাশের পরিচিত সবাইকে জানান, শেয়ার করেন আমাদের ঘটনা। যদি কারো পছন্দ হয় তাহলে সামনের বৃহস্পতিবার রাত 11:59 আবারও আপনাদের সাথে দেখা হবে, এবং ইনশাল্লাহ এবার কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আমরা আসছি, এবং আসছি কিছু ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েও। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।